রব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, অনুষ্ঠান রমজান ও আমাদের স্বাস্থ্য নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। এই অনুষ্ঠানে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। গত অনুষ্ঠানে আমরা দাঁতের কিছু সমস্যাজনিত রোগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকেরও আমরা ওই বিষয়টাই কন্টিনিউ করব। দাঁতের সমস্যাগুলি, দাঁতের রোগসমূহ। আমরা মাড়ি ফুলে যায়, অনেকের ডক্টর সাহেব বলেন রুট ক্যানাল করতে, এগুলো কি রয়েছে, স্কেলিং করা বলা হয়, স্কেলিং করতে বলা হয়, এগুলো কি রয়েছে। এছাড়াও আরও অনেক কিছু আমরা জানব। কি খাবার খেলে দাঁত গঠনে, এই দাঁত ভালোভাবে গঠন হয়ে যায়, সেগুলো আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আমাদের মাঝে আজকেরও ডক্টর মির্জা মহিবুল হাসান সাহেব রয়েছেন, আর ওনাকে আমরা ছাড়ছি না। আরও কিছু প্রশ্ন ওনার থেকে আমরা নিব। ডক্টর সাহেব, আজকের অনুষ্ঠানে আপনাকে প্রথমেই যে প্রশ্ন করতে চাচ্ছি, গত পর্বে আমরা অনেকগুলো বিষয় শিখেছি, জেনেছি। রুট ক্যানেলের কথা বলেছেন, স্কেলিংয়ের কথা বলেছেন এবং মুখ গহ্বরে অনেকগুলো কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। আজকের যেটা আমি শুরুতেই প্রশ্নে যাব, সেটা হচ্ছে যে আমাদের অনেকে মাড়ি ফুলে যায়। এই মাড়ি ফুলা রোগটা কেন হয় এবং এর প্রতিকার কি, এর করণীয় কি রয়েছে? ধন্যবাদ অনেক সুন্দর একটি প্রশ্ন করার জন্য আপনাকে। মাড়ি ফুলে যায়, এই বিষয়টা নিয়ে যদি আমরা কথা বলতে চাই, মাড়িটা অনেকগুলি কারণে ফুলতে পারে। দেখা যাচ্ছে আপনার পুরো দাঁতের, আমাদের যে নিচের চোয়াল আছে, পুরো চোয়ালের দাঁতের আশেপাশের যে গাম আছে ওইটা ফুলে যেতে পারে, বা উপরে ফুলতে পারে, বা স্পেসিফিক কোনো দাঁতের আশেপাশে ফুলতে পারে। জি। তো ডাক্তার সাহেব আগে নির্ণয় করবেন যে কোথায় ফুলেছে বা কতটুকু অংশ ফুলেছে। যদি কোনো স্পেসিফিক দাঁতের গোড়াতে বা মাড়িটা যদি ফুলে যায়, তাহলে ডাক্তার সাহেব প্রথমেই চিন্তা করবেন ওই দাঁতের অংশে কোনো ধরনের ইনফেকশন আছে কিনা, বা দাঁতের গোড়াতে বা দাঁতের আশেপাশে বা পেরিডন্টাল লিগামেন্টগুলি কোনোভাবে দুর্বল হয়েছে কিনা। জি। আর মাড়ি ফুলে যাওয়ার কারণ হচ্ছে, আপনার যদি ইনফেকশন থাকে ওই দাঁতের গোড়ায়, তাহলে মাড়িটা ফুলবে, পুঁজ বের হবে। আর এটা না হয়ে যদি দেখা যায় আপনার পুরো নিচের মাড়ির অনেকটুকু অংশ ফুলে গিয়েছে বা উপরের মাড়ির অনেকটুকু অংশ ফুলে গিয়েছে, তখন দেখা যাবে ওইখানে আপনার ক্যালকুলাস জমা হয়ে আমাদের মাড়িটা ইনফ্লামেশন হয়ে গিয়েছে, লাল হয়ে গিয়েছে, ফুলে আছে, ব্যথা করছে, বা একটু চাপ দিলে রক্ত বের হচ্ছে। তো মাড়ি ফুলার অনেকগুলি কারণ, মানে এই কারণে আমরা প্রধানত এই দুইটা কারণ আমরা দেখি, স্পেসিফিক কোনো দাঁতের গোড়া ফুলেছে কিনা বা কোনো অনেকটুকু অংশ ফুলেছে কিনা। জি। তো ওই অনুযায়ী ডাক্তার সাহেব চিকিৎসা করবেন, ডায়াগনোসিস করবেন। রক্ত বের হয়, মাঝে মাঝে পুঁজও বের হয়ে থাকে। হ্যাঁ, তখন উনি হয়তো বা একটা এক্সরে পরামর্শ দেবেন। এক্সরে দেখে উনি নির্ণয় করবেন ওই দাঁতে কোনো ধরনের আপনার পেরিএপিক্যাল লেশনে কোনো ধরনের লেশন আছে কিনা, তারপরে অ্যানাদার আর অন্য কোনো সমস্যা আছে কিনা। তো ওই অনুযায়ী উনি যদি দেখা যায় যে ওই দাঁতের গোড়াতে বা মাড়িতে ইনফেকশন হচ্ছে, তাহলে উনি হয়তো ওইটা রুট ক্যানেল করবেন। রুট ক্যানেল করে ওইটার ইনফেকশনটা আস্তে আস্তে কমাবেন, উনি অ্যান্টিবায়োটিক দিবেন, ড্রেসিং দিবেন, এটা হবে। আর যদি দেখা যায় ওই মাড়ির পুরোটাই ধরেন কোনো একটা 3, 4, 5টা দাঁত মিলে হয়েছে, তখন উনি হয়তো বা স্কেলিং করবেন, ডিপ কিউরেট আছে, কিউরেট করে দিবেন। তারপরে হয়তো বা 2-3 দিন পর পর একটু ওনাকে ফলো আপ করবেন, তাহলে মাড়িটা ঠিক হয়ে যাবে। তখন উনি হয়তো বা কিছু খাবার দাবারে বিধিনিষেধও দিতে পারেন। যেমন আমরা বলে থাকি কুসুম গরম পানি ইউজ করার জন্য, লবণ ইউজ করার জন্য, তখন হয়তো বা উনি বলবেন যে গরম যে কোনো খাবার আপনি খাবেন না, কারণ গরম যে কোনো ইনফেকশনের মধ্যে গরম কোনো কিছু লাগা মানে হচ্ছে ওই ইনফেকশনটাকে আর একটু বেড়ে যাওয়া। তো ওই ডাক্তার সাহেবই নির্ণয় করবেন ওনার জন্য কোনটা যথাযথ রয়েছে। জি, ডক্টর সাহেব নির্ণয় করবেন। বিশেষ করে এখন রমজানের পবিত্র সময়, পবিত্র মুহূর্ত আমাদের মাঝে চলছে। দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যেটা বলবো, যে আমরা ডক্টরের কাছে যাব এই প্রশ্ন নিয়ে, সেটা হচ্ছে ইফতারিতে বিশেষ করে আমরা ঠান্ডা পানীয়, বরফ জাতীয়, বরফ দেয়া প্রচণ্ড ঠান্ডা পানি, শরবত আমরা ব্যবহার করে থাকি।
জি। এক্ষেত্রে আমাদের আপনার ডেন্টাল মেডিকেল আমাদেরকে কি বলেন যে এই সময়টা অথবা অন্যান্য সময়ে হোক, রমজান ছাড়াও হোক, আমরা এই ধরনের খাবার দাঁতের জন্য কতটুকু, মাড়ির জন্য কতটুকু, মুখের জন্য, শরীরের জন্য কতটুকু আপনার উপকার অথবা অপকার রয়েছে? ধন্যবাদ, খুব ভালো একটি প্রশ্ন করেছেন। ঠান্ডা পানি বা গরম পানি, আমরা প্রত্যেকটা জিনিসেরই কিছুটা সহ্য করার, আপনি যদি অনেক গরম পানি মুখে নেন তাহলে কি হবে, মুখের ঝলসে যাবে। আবার অনেক যদি ঠান্ডা পানি নেন তাহলে আপনার মুখের ভিতরেও একটা টেম্পারেচার আছে। আপনার জন্য সবচেয়ে ভালো হচ্ছে স্বাভাবিক নর্মাল যে পানিটা। তারপরেও যদি আপনি তৃষ্ণার্ত থাকেন রোজাতে, অবশ্যই ঠান্ডা পানি খাবেন, কিন্তু অতিরিক্ত ঠান্ডা না, মানে একদম বরফ মাত্র আমি ফ্রিজ থেকে বা এখান থেকে সংগ্রহ করেই ওই বরফটা চিবিয়ে খাওয়া, তাহলে অবশ্যই আপনার দাঁতের বা মুখ গহ্বরে যে পরিবর্তনটা হয় ওইটা তো আমার বডির সাথে সাথে নিতে পারে না। জি। আর আপনি যেটা বলেন, এটার সাথে আমরা অনেক সময় শুনে থাকি যে ডাক্তার সাহেব আমি ঠান্ডা পানি নিলেই দাঁত শিরশির করে ওঠে, আবার পানি খেলেও অনেক সময় দাঁত শিরশির করে। সমস্যাটা হচ্ছে তখনই যখন আপনি নর্মাল পানি মুখে নিচ্ছেন শিরশির করছে, এটাকে আমরা রোগ হিসাবে নির্ণয় করব। কিন্তু আপনার ঠান্ডা পানি, খুবই ঠান্ডা বরফ পানি আপনি মুখে নিবেন, এটা তো শিরশির বলেন, একটু পরিবর্তন তো হবেই। আর যদি শিরশির করার অনেকগুলি কারণ আছে আমাদের, আমরা সাধারণত আমাদের চেম্বারে যেসব রোগী দেখে থাকি, আমাদের দাঁত এবং মাড়িরও এখানে যে সংস্থল আছে, এখানে এক ধরনের ক্ষয় হয় দাঁতের। তো ওই ক্ষয়টা যদি বেশি হয়ে যায়, অর্থাৎ আমাদের দাঁতের উপরের যে স্ট্রাকচার আছে, আমরা যেটাকে বলি এনামেল, ওই এনামেলটা যদি ক্ষয় হয়ে গিয়ে অনেকটুকু ক্ষয় হলো, ক্ষয় হয়ে ভিতরে যে অংশটা আছে আমরা যেটাকে বলি ডেন্টিন, ইওলোইস, অনেকে আপনি দেখবেন যে আমার দাঁতগুলি ডাক্তার সাহেব হলুদ, কারণ আপনি এত জোরে জোরে ব্রাশটা করেছেন, উপরের সারফেসটাকে আপনি ক্ষয় করে ফেলেছেন। ক্ষয় হওয়ার কারণেই আপনার ভিতরে যে স্ট্রাকচার আছে ডেন্টিনটা এক্সপোজ হয়ে গিয়েছে। ডেন্টিন হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ একটা জায়গা। তো এই সেন্সিটিভ আপনি অভ্যাসের কারণেই আপনি এটা তৈরি করেছেন। তো আমরা বলে থাকবো বা বলে থাকি, পরামর্শ দিয়ে থাকি, 1/2 আউন্স, অর্থাৎ আপনি যে দাঁত ব্রাশ করবেন কয় মিনিট করবেন, 1 থেকে 2 মিনিট। প্রেশার কতটুকু দিবেন, 1/2 আউন্স। আপনি অনেক জোরে প্রেশার দিচ্ছেন, তাহলে আপনার আলটিমেটলি প্রতিদিন একটা কাজ করছেন, আপনার দাঁতের উপরে সারফেসটা ক্ষয় হবে। তাহলে আমরা বলে মাড়ি ক্ষয় হয়ে যেতে পারে, মাড়ি ক্ষয় হবে, দাঁতের ক্ষয় হবে, রক্ত বের হতে পারে। হ্যাঁ, তো আপনি 1/2 আউন্সের উপরে প্রেশার দিবেন না, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, এই জাতীয় যদি কোনো ধরনের ক্ষয় হয়ে থাকে মাড়ি এবং দাঁতের সংগ্রহস্থলে, তাহলে ডাক্তার সাহেবের কাছে গিয়ে ওখানে ফিলিং করা যায়। আমরা এখন অনেক ধরনের কসমেটিক ফিলিং বের হয়েছে, ওই ফিলিংটা করে দিলে আপনার উপরে প্রলেপ পড়ে যাবে, তখন আপনার এই শিরশির করা বা একটু আনইজি লাগা এটা হবে না। আর অবশ্যই আমি আমাদের যারা সম্মানিত দর্শক আছেন তাদেরকে বলবো, আপনারা অতি ঠান্ডা পানি, অতিরিক্ত গরম, এগুলি আপনারা যতটুকু পারেন পরিহার করবেন। আর তৃষ্ণার্ত আমরা সবাই রোজার সময় আমরা চেষ্টা করব আমাদের যে খাবারটা খাবো সেটা ঠান্ডা পানি হোক, মানে অফিস আদালতেই হোক, বাসায় হোক, আমরা যেন পিওর পানিটা যেন আমরা খেতে পারি, পিওর পানিটা খাবো এবং ঠান্ডা খাবো, এটাকে স্বাভাবিক তাপমাত্রার একটু মানে নিয়ে আসার জন্য আর কি। যেমন দেখা যায় টিউবওয়েল থেকে যে পানিটা সাথে সাথে নিয়ে আসা হয়, সেটা কিন্তু আপনার গরমের দিনে ঠান্ডা থাকে। শীতল পানি যেটাকে আমরা বলি, সেটা আমরা পান করতে পারি। কিন্তু বরফ দিয়ে ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে আপনার কোল্ড ড্রিঙ্ক, যেগুলো কোল্ড ড্রিঙ্কের ব্যাপারে গেলে তো আরেকটা আমাদের অনুষ্ঠান হয়ে যাবে। একটু কোল্ড ড্রিঙ্কের ব্যাপারে বলে দেন যাতে করে দর্শকদের বোধগম্য হয়। আসলে কোল্ড ড্রিঙ্কসের যে বিষয়টা, এটা তো মানে এখন এমন অবস্থা হয়ে গিয়েছে, এটা একটা প্রেস্টিজিয়াস বিষয় হয়ে গেছে। আমরা কোনো রেস্টুরেন্টে বা কোথাও যদি খেতে যাই, তাহলে কিন্তু মেহমান হলে সেখানে দেখা যায় কোল্ড ড্রিঙ্কসের একটা বিষয় আসে। তো এখন এই কোল্ড ড্রিঙ্কসের বিষয়টা আমি বলবো যতটুকু পরিহার করা যায় এটা আমাদের পরিহার করা উচিত। আমরা যতটুকু ক্ষতিকর। আমির আলী সুন্নাত দামাত বরকাতুল আলিয়া, দর্শক শ্রোতা, ফ্রাউনের স্বপ্ন নামক একটা কিতাব লিখেছেন, রিসালা লিখেছেন। এর শেষের দিকে এই কোল্ড ড্রিঙ্কসের ভয়াবহতা উনি লিপিবদ্ধ করেছেন। যদি কেউ পরে, আশা করি সে সামনের দিকে কোল্ড ড্রিঙ্কস আর ব্যবহার করবে না। এটা অনেক ক্ষতিকর ডায়াবেটিস রোগীদের জন্য এবং নর্মাল রোগীদের জন্য, নর্মাল মানুষের জন্য এটা ক্ষতিকর। সেজন্য আমরা কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলবো। ঠান্ডা পানির ব্যাপারে বললেন, শীতল পানি আমরা ব্যবহার করি, ঠান্ডা পানি এড়িয়ে চলি। ইনশাআল্লাহ তাআলা আমাদের মাড়ি, দাঁত, মুখ এবং শরীরের বিভিন্ন রোগসমূহ থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাবো। সেটা হচ্ছে, আমরা জানতে চাইবো
ডক্টর সাহেবের কাছে যে কি কি খাবার আমাদেরকে ভালো দাঁত গঠনে সহযোগী হয় আর কি 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 খাবার খেতে পারি আমরা। এখন তো দাঁত গঠনের সুযোগ হয়তো যারা বড় হয়ে গেছি সুযোগ আছে কিনা তা আমি জানি না, আপনি বলবেন। পাশাপাশি ছোট যারা আমাদের ছোট বাচ্চারা তাদের তো দাঁত গঠনের জন্য যথেষ্ট সময় রয়েছে এবং কত বছর বয়স পর্যন্ত এই সময়টা থাকে, এর কিছু ধারণা যদি দেন। খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের সাধারণত আমরা বলি যে আমাদের বাচ্চাদের মুখে 2 থেকে 2.5 বছর বয়সের মধ্যে প্রায় 20টি দাঁত উঠে। এইগুলিকে আমরা দুধ দাঁত বলে থাকি সাধারণভাবে মানুষদেরকে বোঝানোর জন্য। আর দুধ দাঁতগুলি পড়ে আমাদের স্থায়ী দাঁত ওঠে। তাহলে আমরা স্বাভাবিকভাবে প্রশ্ন হতে পারে যে আমাদের দাঁত হচ্ছে 20টি, কিন্তু বড় হলে দাঁত কেন হয়ে যায় 32টি? তাহলে বাকি 12টি দাঁত কখন আসে? তো আমি আমাদের দর্শক শ্রোতাদের বোঝার সুবিধার্থে বলবো, আমাদের কিছু দাঁত আছে যে 12টি দাঁত মুখ গহ্বরে একবারে ওঠে। ওই সময়টা হচ্ছে 6 বছর বয়সে আমরা 6 নম্বর দাঁত ওঠে, তারপরে 7 নম্বর দাঁতটি ওঠে হচ্ছে 11 থেকে 12 বছর বয়সে, এবং 8 নম্বর দাঁত মানে আমরা যেটাকে বলি হচ্ছে আপনার মোলার টিথ বা আক্কেল দাঁত বলি, এটা উঠে হচ্ছে আপনার 18 থেকে 17, 18, 19, 20 এই বয়সের মধ্যে ওঠে। অনেকে দেখা যায় যে এই আক্কেল দাঁত বা মাড়ির দাঁতটি ওঠে না, সেটা এক্সেপশনাল। কিন্তু আমাদের মুখ গহ্বরে বাচ্চাদের দুধ দাঁত থাকে 20টি। এই 20টি দাঁত যখন পড়ে গিয়ে আরও 20টি দাঁত ওঠে। তো এখন বাচ্চাদের দাঁত ওঠার সময় হচ্ছে আপনার 6 মাস থেকে 1 বছর বয়সের মধ্যেই থেকে দাঁত ওঠা আরম্ভ হয়, এবং 2.5 বছর বয়সে আমাদের বাচ্চাদের দাঁত যে 20টি আছে এটি পরিপূর্ণভাবে উঠে যায়। কিছু কিছু ক্ষেত্রে সেটা মানে ব্যতিক্রম আছে, কারো হয়তো বা 3 বছর 3.5 বছর, এটাকে আমরা উদাহরণ হিসেবে ধরবো না। আমরা ধরি 6 মাস থেকে 2.5 বছরের মধ্যে বা 2 থেকে 2.5 বছরের মধ্যে আমাদের বাচ্চাদের যে 20টি দাঁত ওঠার কথা উঠে যায়। আর এই 20টির দাঁত যখন উঠে গেল, এই দাঁতগুলি দুধ দাঁতগুলি পড়ে গিয়ে আবার স্থায়ী দাঁত ওঠে, পার্মানেন্টলি। এই দুধ দাঁতগুলি পড়া আরম্ভ হয় কারো 5 বছর, কারো 6 বছর, কারো 7 বছর বয়স থেকে পড়া আরম্ভ হয়। 11-12 বয়সের মধ্যেই আমাদের এই দুধ দাঁতগুলি উঠে গিয়ে স্থায়ী দাঁত উঠে যায় আর কি। তখন দেখা যায় আপনার ওই 12 বছর বয়সে তাহলে তার পুরো মুখ গহ্বরে দেখা যায় আপনার 6 বছর বয়সে যে দাঁতটা ওঠার কথা, আমরা যেটাকে বলি মাড়ির দাঁত 6 নম্বর দাঁত, এটা উঠে গেল। 12 বছর বয়সও 7 নম্বর দাঁত উঠে গেল। তাহলে তখন দাঁত হয়ে যায় 4 7 28, টোটাল পুরো মুখ গহ্বরে 28টি দাঁত উঠে যায় আর কি। আর বাকি যে একটি দাঁত বাকি থাকে সেটা উঠে সাধারণত হচ্ছে আপনার 17 বছর বয়স থেকে 21 বছরের বয়সের মধ্যে ওঠে। আর অনেক সময় দেখা যায় যে অনেকের এই আক্কেল দাঁত বলি বা মোলার টিথটি ওঠে না, মুখে গহ্বরে থাকে বা ইম্প্যাক্টেড অবস্থা থাকে। তখন আমরা এক্স রে করলে বুঝতে পারি যে দাঁতটি হয়তো বা তার পাশের দাঁতের সাথে লেগে আছে। আর এখানে আমি আমাদের দর্শকদের সুবিধার্থে বলবো, আমাদের যারা সম্মানিত মা বাবা আছেন, বাচ্চাদের 6 বছর বয়সে যে দাঁতটি ওঠে 6 নম্বর দাঁত, তো অনেক অভিভাবকে মনে করেন এটি হচ্ছে দুধ দাঁত, এটা যে কোনো সময় পড়ে যাবে, এই জন্য এ দাঁতের আর কোনো যত্ন নেওয়া হয় না। এবং আমাদের দেখা যায় 12 বছর 13 বছর 15 বছর বয়সেই অনেক অভিভাবক নিয়ে আসেন যে ডাক্তার সাহেব দেখেন তো আমার বাচ্চা তো এই দাঁতটা অনেক বড় গর্ত হয়ে গেছে, দাঁতটা পড়ছে না বা পড়বে কিনা। তখন আমরা আমাদের সম্মানিত অভিভাবকদের বলে থাকি আসলে এটি স্থায়ী দাঁত, এটি যদি আমরা ফেলে দেই তাহলে এখানে আর কোনো দাঁত আসবে না, কারণ তার দাঁতের নিচে যে টুথ জাম থাকার কথা এটি থাকে না। তো আমাদের সম্মানিত পিতামাতা যারা আছেন, অভিভাবকরা আছেন, তারা অবশ্যই আমি বলবো আপনারা আরেকটু সচেতন হবেন যে আমাদের মুখ গহ্বরে 6 বছর 5 থেকে 6 বছর বয়সে যে দাঁত ওঠে সেটি স্থায়ী দাঁত। হয়তোবা অনেকের দুধ দাঁত পরেই নেই, তার আগে 6 নম্বর দাঁতটা উঠে গিয়েছে। আমরা খাবারের দিকে ছিলাম, দাঁতগুলো ভালো গঠন হওয়ার জন্য কি খাবার? আচ্ছা, ওই খাবারের যে বিষয়টা আমি বলবো, খাবার তো আমরা সাধারণত যখন 6 মাস বয়স থেকে আমাদের দাঁত ওঠা আরম্ভ হয়, আমরা তখন তো বাচ্চা ব্রেস্ট ফিডিং করে, মার দুধ খায়, ওইখানে আল্লাহর সমস্ত নিয়ামত আছে। তারপর যখন 2.5 বছর 3 বছর বয়সে ওরা খাবার খাওয়া আরম্ভ করে, বাইরে 2 বছর পর থেকে জি খাবারটা যেটা খায়, কেউ খিচুড়ি খাচ্ছে, কেউ ফলমূল খাচ্ছে। তো আমি বলে থাকবো বা বলি যে বাচ্চাদেরকে আপনারা যত ধরনের ফল আছে ফলগুলি খাওয়ান,
তাহলে আমাদের শরীরে যে ভিটামিনগুলি আছে, মিনারেল যেগুলি আছে, এগুলি তারা পাবেন। আর বয়স্ক যারা আছেন, ধরেন আমার আপনার মতো যারা আছেন, আমরা আসলে অ্যাজ ইউজুয়ালি আমাদের বডিতে তো আমাদের ভিটামিন দরকার আছে, মিনারেল দরকার আছে, তো এগুলি তো আমরা অ্যাজ ইউজুয়ালি খাবো। আর সবচেয়ে ভালো হয় আপনি যদি পেয়ারা, আপেল, তারপর হচ্ছে আখ, এগুলো যদি খান, এগুলি হচ্ছে আমাদের দাঁতগুলিকে ন্যাচারাল মানে ব্রাশ আমরা এটাকে বলি। যেমন আপনি আপেল খাচ্ছেন, আপেল কিন্তু আপনার দাঁতের মাড়ি এবং দাঁতকে পরিষ্কার করছে। পেয়ারা খাচ্ছেন, পেয়ারাও আপনার মাড়ি এবং দাঁত ন্যাচারালি পরিষ্কার হচ্ছে। কারণ আমরা শক্ত খাবারটা খেলে হয় কি, ওই দাঁতের আশেপাশে স্ট্রাকচারগুলিকে, আশেপাশের মাড়ি এবং দাঁতের এটা পরিষ্কার হয়ে যায়, ক্লিনিং হয়ে যায় আর কি। এটা আপনি প্রাকৃতিক ব্রাশও বলতে পারেন আর কি। জি জি জি। আরেকটা জিনিস হচ্ছে, হয়তো দর্শক অনেক উপকার হচ্ছে কথাগুলো শুনে। জি। আর এখন যে প্রশ্ন করবো আমাদের জন্য, সকলের জন্য খুবই জরুরি, বিশেষ করে তো গ্রাম অঞ্চলে আমরা যারা থাকি, তো গ্রাম অঞ্চলে দেখা যায় বিশেষ করে চুলার মধ্যে ছাই থাকে, জি জি, কয়লা থাকে, জি জি, এগুলো দিয়ে আমরা মানে দাঁত মেজে থাকি। অথবা এখন কিছু বাজারজাত কিছু পাউডারও পাওয়া যাচ্ছে, জি জি, এর মধ্যেও ওই চুলার ছাইয়ের সাথে কিছু মেডিসিন মিক্স করে দিয়ে থাকে। তো এই ধরনের কয়লা দিয়ে, এই ছাই দিয়ে আমরা দাঁত মেজে থাকি, আঙ্গুল দিয়ে দাঁত মেজে থাকি। এক্ষেত্রে আপনার ডেন্টাল মেডিকেল কি বলে থাকে এ সম্পর্কে আমাদের কিছু যদি বলেন, তাহলে হয়তো আমাদের জন্য অনেক উপকার হবে। ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। এইটি আসলে আমাদের সবারই জানা উচিত। আমরা আস্তে আস্তে আধুনিক হচ্ছি। তো আমরা, আপনি যে কথাগুলি বললেন, আপনার ছাই বা আমাদের এনাদের যে কয়লা, এগুলি আমরা শুনেছি অনেক আগেই এটা ব্যবহার হতো। এটা আস্তে আস্তে ব্যবহার কমে গিয়েছে এখন, তারপর এখনো হচ্ছে অনেক। হ্যাঁ, সেটাই বলছি, কমে গিয়েছে এখন। এবং আবার বলছেন যে টুথ পাউডারও পাওয়া যায়। আসলে আমরা যতটা আধুনিক হব, যত আমরা এই অনুষ্ঠানগুলি শুনবো, আমাদের মধ্যে যে সমস্যাগুলি আছে, যে কুসংস্কারগুলি আছে, এগুলো আস্তে আস্তে দূরীভূত হবে। বিষয়টা হচ্ছে, আপনি দেখেন, কয়লা এমন একটা জিনিস, খুবই শক্ত। তো এটা দিয়ে যদি আপনি দাঁত মাজেন, বা এই কয়লাটা নিয়ে আপনি একটা সাদা কাগজ হোক বা সাদা কাপড় হোক বা যে কোনো একটা শক্ত জিনিস আপনি দাগ দেন, দেখবেন যে স্কেচ পড়ে যাচ্ছে, দাগ পড়ে যাচ্ছে। তো এটা দিয়ে যদি আপনি দাঁতটা মাজেন, তাহলে দাঁতের আপনি কন্টিনিউ যদি করেন, তাহলে হবে কি, দাঁতের উপরে যে স্ট্রাকচারটা আছে, ওই স্ট্রাকচারের মধ্যে স্কেচ পড়বে, দাঁতটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে এবং এইটা আপনার মাড়িকে দুর্বল করে ফেলবে। তো মাড়ি যদি দুর্বল হয়ে যায়, তাহলে দাঁতের অবস্থা কি হবে? তাহলে দাঁত পড়ে যাবে। এবং এটা আমাদের জন্য এটা হাইজেনিক না। অর্থাৎ এই আপনি চুলা থেকে ছাই বলেন বা কয়লা বলেন। আর টুথ পাউডারের যে বিষয়টা বলছেন, এই টুথ পাউডার সম্বন্ধে আসলে কি বলবো, এখন এক একটা কোম্পানি এক এক ধরনের টুথ পাউডার তৈরি করে থাকে। তো এখন এটা আমরা সাধারণত ডাক্তাররা বলে থাকি, আপনারা পেস্টটা ইউজ করেন, টুথ পাউডার জাতীয় যেগুলি আছে এগুলিকে আপনারা পরিহার করুন। এখন আমাদের দর্শক শ্রোতারাই সিদ্ধান্ত নেবেন ওনারা কোনটা করবেন। যেটা স্বাস্থ্যের জন্য ভালো সেটাই আমাদের গ্রহণ করতে হবে। যেহেতু আমি চাই আমার স্বাস্থ্য ভালো থাকুক, দাঁত ভালো থাকুক, এখানে অন্য কোনো কথা বলে আরে যা হওয়ার হবে। আমাদের আগের দিনে যারা ছিল মা বাবা, তারা তো এই চুলার ছাই দিয়েই অথবা কয়লা দিয়েই পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, দাঁত ব্রাশ করছে। তো এই ধরনের কথার যুক্তিতে আমি একটু বলে থাকি যে দেখেন, তখনকার যে খাবারগুলো ছিল সেই খাবারগুলো কিন্তু এখন নেই। এখন এমনিতেই আমরা দুর্বল, এমনিতেই আমরা বিভিন্ন কেমিক্যাল খেয়ে আমরা মানে শরীরকে একেবারে শেষ করে দিচ্ছি। বিভিন্ন ফল মূল এবং প্রত্যেকটা খাবারের মধ্যে ভেজাল তৈরি হচ্ছে, দুধের মধ্যে বলেন, খাবারের মধ্যে বলেন, ফল ফ্রুটের মধ্যে বলেন, যা কিছু রয়েছে এর মধ্যে কিছু একটা ভেজাল জাতীয় জিনিসগুলো আমরা লক্ষ্য করতে পারছি। আর এর জন্য কিন্তু আমাদের শারীরিক যে অসুস্থতাগুলো, দাঁত অতি ক্ষয় হয়ে যায়। আগের দিনে দেখা যেত যে আপনার বৃদ্ধ হয়ে গিয়েছে, দাঁত একটাও নড়ছে না, ছাই দিয়ে মেজেছে দাঁত। এখন আমরা ব্রাশ করছি, দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছি, তারপর দাঁত আমরা চলে যাচ্ছে। কারণ কি? এর কারণের মানে আমরা যেটা বুঝতে পারছি যে এর পিছনে কারণ হচ্ছে আমাদের খাবার দাবার, ঠিক মতো খাবার দাবার খাচ্ছি না, এবং সঠিক ব্যবহার, যে সঠিক খাবার, সঠিক স্বাস্থ্য সচেতনতা, এটা আমাদের মধ্যে নেই। এজন্য হচ্ছে। আগের দিনে আপনি
পিওর যে দুধ সেটা আমরা খেতাম। দুধের মধ্যে ক্যালসিয়াম রয়েছে, ক্যালসিয়াম দাঁত গঠনে যথেষ্ট ভূমিকা রাখে, আমাদের হাড় দাঁত, ঠিক না, হাড়ের মধ্যে। তো এখন কিন্তু এই 1 নম্বর দুধ পাওয়াটা এটা খুব সোটা, জি আপনি সৌভাগ্যের বিষয়। হ্যাঁ, সৌভাগ্যের বিষয়। হ্যাঁ, যদি আপনি দেখতে যান মানে গোয়ালের কাছ থেকে তখনও দেখা যায় যে বালতিতে নাকি পানি থাকে, পানির মধ্যে আপনার দুধ দহন করা হয়। যাই হোক, আল্লাহ তাআলা মাফ করুক, আমাদেরকে ভালো খাবার খাওয়ার তৌফিক দিক। কিন্তু এটা কিন্তু আগের দিনে ছিল না এটা। সেই হিসেবে আমাদের এখন আরো সচেতন বেশি হতে হবে। অনেকে প্রশ্ন আসতে পারে যে আমাদের মা বাবা দাদা দাদি, তাদের তো এত পেস্ট ছিল না, এত কিছু ছিল না, তাদের দাঁত তো খুব ভালো ছিল। আমাদেরকে এত পরামর্শ দেওয়ার পর দাঁতে এত সমস্যা হয় কেন? আমাদের অর্থাৎ অভ্যাস, খাবার খাওয়ার অভ্যাসটা আমাদের পরিবর্তন হয়েছে। অর্থাৎ আগের দিনে আমরা কিন্তু শক্ত খাবার খেতাম, পেয়ারা বলেন, আপেল বলেন, আখ বলেন, মানে শক্ত জাতীয় যে খাবারগুলি ছিল আমরা এগুলি খেতে পারতাম। আর এখন আমরা খাই হচ্ছে তৈরিকৃত খাবার, যত নরম, এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনি দেখবেন চিনি আছে, তারপরে আমাদের মুখ গহ্বরের মানে দুধের মধ্যে বলেন, যেটাই বলেন, এগুলির মধ্যে আমাদের যে খাবারের যে প্রক্রিয়াজাত, মানে প্রক্রিয়াজাত আমরা খাবার খাওয়ার কারণে আমাদের দাঁতের কাজ কি, শুধু দাঁতের কাজ তো হচ্ছে শুধু দাঁতের কাজ তো শুধু আমাদের মানে কথা বলার জন্য না, দাঁতের কাজ হচ্ছে খাওয়ার জন্য। আমরা খাবার যেগুলি খাই, এত সিদ্ধ করে খাই, এত নরম করে খাই, ওই দাঁতই লাগে না। আমি বলবো আর কি, আমরা এখন যে খাবারগুলি খাচ্ছি, এত নরম খাবার, সফট খাবার, এই খাবার খাওয়ার জন্য দাঁত প্রয়োজন হয় না। আমরা দাঁতের সঠিক ব্যবহারটাই করতে পারি না। আগের দিনে আমরা দেখা যেত ফলমূল এগুলো আমরা খেতাম, এবং প্রকৃতিগতভাবে আমাদের মাড়ি এবং দাঁত পরিষ্কার হতো। তো আমাদের এই খাবারের অভ্যাস বা খাবারের যে প্রক্রিয়াজাত যে খাবারগুলি খাচ্ছি, এটাই মূল কারণ যে আমাদের মানে দৈনন্দিন জীবনের যে ব্যবস্থাপনা আছে আর কি। তো আমি আমাদের যারা সুপ্রিয় দর্শক আছেন তাদেরকে বলবো, আপনারা চেষ্টা করবেন পেয়ারা, আপেল, তারপর এই জাতীয় যে শক্ত খাবারগুলি আছে এগুলি আপনারা চিবিয়ে খাবেন। চিবিয়ে খেলে হবে কি, আপনার মাড়িটাও শক্ত হবে এবং ন্যাচারাল ব্রাশ হয়ে যাবে। খুব সুন্দরভাবে আমাদেরকে প্রশ্ন উত্তরগুলো দিয়েছেন ডক্টর সাহেব, অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে সময় একেবারে কম। লাস্ট যে আমি একটা কথা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা পেস্ট ইউজ করে থাকি, জি, এখন বৃদ্ধ বলেন আর ছোট বাচ্চা বলেন, শিশু বলেন, সবাইকে আমরা ব্রাশ এবং পেস্ট ধরিয়ে দিয়েছি এক কথা বলতে গেলে। এখন এই পেস্টটা ব্যবহারের ক্ষেত্রে কোনো আপনার পরামর্শ থাকবে কিনা? আমি সাধারণত বলে থাকি যে আমার যারা পেশেন্ট বা চেম্বারে আসেন তারা অনেকে প্রশ্ন করে থাকেন, ডাক্তার সাহেব আমি কোন পেস্টটা ইউজ করব, বা বাজারে সবচেয়ে ভালো পেস্ট কোনটা। আমরা সবসময় নিজের জন্য যেটা কিনি সেটা সবচেয়ে ভালো জিনিসটাই কেনার জন্য আমরা চেষ্টা করে থাকি, সেটা যত দামি হোক না কেন। আমি অন্যদেরকে বলে থাকি, দেখেন আপনি প্রতিদিন তো বিরিয়ানি খান না, প্রতিদিনই কি বিরিয়ানি খান? কখনো বিরিয়ানি খাচ্ছেন, কখনো ভাত খাচ্ছেন, কখনো হয়তো বা রুটি খাচ্ছেন। তো আমরা একটা পেস্টের উপরে কেন ডিপেন্ডেন্ট হব? আমরা আজকে যদি এই পেস্টটা ইউজ করি এই মাস, তাহলে পরবর্তী মাসে আমি বি পেস্ট ইউজ করব, পরবর্তী মাসে আমি সি পেস্ট ইউজ করব। এটা করার কারণটা কি? ওনারা যখন আমার কাছে জানতে চান, আমি বললাম যে দেখেন, প্রত্যেকটা কোম্পানি তার পেস্টকে এমন কিছু উপাদান দিয়ে তৈরি করে, কিছু কারিকুলাম থাকেন, হয়তো কোনো একটা উপাদান আছে ওই পেস্টের মধ্যে বেশি, আবার আরেকটা কোম্পানি দেখা গেলো যে ওই পেস্টে তার ওই উপাদানটা কম আছে। তাহলে হবে কি, ব্যালেন্স হয়ে যাবে। আপনি এই মাসে এটা ইউজ করলেন, পরবর্তী মাসে আরেকটা ইউজ করলেন, তাহলে ব্যালেন্স হবে। আপনি যদি একটা জিনিসই, একটা পেস্টই বারবারই ইউজ করেন, তাহলে আপনার যে ডেফিসিয়েন্সিগুলি আছে, একটা জিনিস বেশি নিচ্ছেন আর একটা জিনিস কম নিচ্ছেন। এবং এটা সবারই উচিত, আপনার পেস্টটা প্রতি মাসেই একটা টিউব শেষ হয়ে গেলে, একটা বাসায় একটা টিউব হয়তো বা আপনার 15 দিন, 10 দিন, 20 দিন যেতে পারে, তারপর আপনি নতুন আরেকটা কোম্পানি বা হোক বা আরেকটা পেস্ট হোক আপনি এটা নেবেন। আর ব্রাশের যে কথাটা বলছেন, ব্রাশ তো আমরা অনেকে দেখা যায় যে কিনা হলো 6 মাস 1 বছর চলে যাচ্ছে। সাধারণত আমি বলে থাকি, ব্রাশের উপরে যে ব্রিসেলগুলি থাকে, এই ব্রিসেলগুলি যদি একটু বাঁকা হয়ে যায়, মানে তার শেপ বা জায়গা থেকে যদি নড়ে যায়, তাহলে ওই ব্রাশের কার্যকারিতা শেষ। তাহলে আপনি আরেকটা নতুন ব্রাশ কিনে নেবেন। আর বাজারে এখন অনেক ভালো মানের ব্রাশ পাওয়া যায়। আপনারা একটু সফট ব্রাশ দেখে, নরম দেখে, হ্যাঁ, অনেকে আছে খুব শক্ত ব্রাশ খুঁজে, কারণ আমার শক্ত ব্রাশ না হলে আমার দাঁতই পরিষ্কার হবে না। তো সফট এবং নরম দেখে, ভালো ব্রাশ দেখে আপনারা কিনবেন
এবং ব্রাশটা চেষ্টা করবেন প্রতি মাসে যদি পারেন বা 2 মাস পরে যদি পারেন ব্রাশটা পরিবর্তন করবেন। পাশাপাশি আমরা মিসওয়াকও করতে পারি। হ্যাঁ, মেসওয়াক তো অবশ্যই, মেসওয়াক তো এটার মধ্যেও প্রকৃতিগতভাবে ফ্লোরাইড আছে, আপনারা ইউজ করবেন। জি, দর্শক শ্রোতা, অনুষ্ঠানের সময় শেষ। আমাদের মাঝে ডক্টর সাহেব ছিলেন অনেকক্ষণ ধরে। আর হয়তো আজকে আমরা অনেক বিষয় সম্পর্কে জেনেছি যা আগে হয়তো আমরা জানতাম না। আর এজন্যই আমাদের এই অনুষ্ঠানগুলো সম্প্রচার করা, আমাদের বাংলা যারা দর্শক রয়েছেন তাদের স্বাস্থ্য সচেতনতা যাতে করে বাড়ে, সেজন্যই আমাদের প্রচেষ্টা। আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য এই অনুষ্ঠান করা। তো যারা আমাদেরকে দেখছেন, যারা আমাদের থেকে শুনছেন, সকলকেই ধন্যবাদ জানাবো। পাশাপাশি যেহেতু পবিত্র রমজান মাস অতিবাহিত হচ্ছে, এই রমজান মাসে আমাদের স্বাস্থ্যের প্রতি আরও অনেক বেশি সচেতন হওয়া উচিত। কেননা যদি রমজান মাসে যদি আমরা সঠিকভাবে আমরা স্বাস্থ্যের যত্ন না নিই, অসুস্থ হয়ে যাব। আর অসুস্থ হয়ে গেলে আমরা সিয়াম সাধনা করতে পারবো না, রোজা রাখতে পারবো না, আল্লাহর ইবাদতবন্দি করতে পারবো না, অসুস্থ হয়ে যায়। কারো যদি মাড়ি ফুলে যায়, দাঁত ব্যথা, মানে সে তো আপনার নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, তারাবি পড়তে পারবে না, ফরজ নামাজ পড়তে গেলে তার কষ্ট হবে। তো সেজন্য আমাদের প্রচেষ্টা থাকবে যাতে করে আমরা সুস্থ থাকি, সুন্দর থাকি, এবং আমাদের দোয়াও থাকবে যে আমরা সকলের জন্য সুস্থ থাকি, সুন্দর থাকি। আমাদের সুস্থ সুন্দর জীবন যাতে করে আল্লাহ তাআলা নসিব করে দেয়, সেই দোয়া সকলের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে আমরা অন্য একটি বিষয় নিয়ে আবার উপস্থিত হব। ততক্ষণ সাথেই থাকুন, মাদানী অন্য অনুষ্ঠানগুলোতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।